বলি, তাহলে আমরা যে পাওয়ারকে বেজে নিয়ে আসলে লগ দ্বারা গুণ করতে হয়। ওকে ফাইন। তাহলে যদি এককের সাথে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা কি করতে হবে, যোগ করে দিতে হয়। যোগ করে দিলাম, এটা সিমিলারলি করে দিলাম। তাহলে কি করলাম, আমরা যেটা শেষ করছি সেখান থেকে বলি। তাহলে এন, এখানে এন আছে, এখানে এন আছে, তো আমরা কি করলাম, এই বাম পাশে নিয়ে চলে আসলাম। তাহলে এন কে যদি আমরা কমন নিই তাহলে লগ v1 থাকে আর মাইনাস লগ v2 থাকে, প্লাস নিয়ে চলে আসলে মাইনাস হয়ে গেল। সিমিলারলি এদিকে লগ আর p2, এদিকে আছে প্লাস v1 আছে, এদিকে মাইনাস হয়ে গেল। এটাকে না বলি আমরা, এগুলো তো সহজ বিষয়। তো দেখেন এইটা কি অবস্থা আছে, বিয়োগ চিহ্ন আছে আর লগ আছে। তাহলে বিয়োগ হয় তাহলে ভাগ করে দিতে হয়, অর্থাৎ p2 বাই p1 log p2 বাই p1। এই লাইন মানে হলো এই লাইন, অর্থাৎ লগ এখন আপনি আলাদা আলাদা করে দিয়ে লিখতে চান তাহলে log p2 মাইনাস log p1, কিন্তু ভাগ অবস্থায় আছে। ঠিক আছে? জি। তাহলে এখন আপনি এই এনটাকে এদিকে রেখে দিলেন আর লগ হচ্ছে v1 বাই v2 এদিকে দিয়ে দিলেন, তাহলে আপনার ছোট একটা প্রমাণ হয়ে গেল, ছোট্ট একটা প্রমাণ। এটা বোঝানোর জন্য অনেকগুলো লাইন বড় করে দেওয়া হয়েছে। তো আপনি এখান থেকে কোন কোন লাইনগুলো বাদ দিতে পারেন, মনে করেন যে আপনি এই দুটো লাইন বাদ দিতে পারেন ইজিলি। তো এনটা কি শুধু আয়তনের উপরে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনটি শুধু আয়তনের উপরে, এনটা হলো শুধু আয়তনের উপরে, ভলিউমের উপরে হচ্ছে এনটা। ঠিক আছে? কখনো যেন মানে যদি সম্পূর্ণের উপর থাকতো, সম্পূর্ণ প্রপার্টির উপরে থাকতো, তাহলে এরকম এইভাবে থাকতো, ব্র্যাকেট দিয়ে তারপর লেখা থাকে। এরকম লেখা থাকতো। ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপর যদি থাকে তাহলে এরকম থাকবে, এরকম, অর এটা নাই, অর এরকম থাকবে। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল পার্টিকেলের উপর যদি থাকে। ঠিক আছে? কখনোই এইভাবে আপনাকে আইডেন্টিফাই করবে না, এইভাবে আপনাকে বোঝাবে না যে এই এনটা পির উপরেও আছে, ভির উপরেও আছে, এরকম করে আপনাকে আইডেন্টিফাই করবে না। তো আসেন তাহলে পরেরটাই, আপনাকে বিভিন্ন ছোট ছোট প্রশ্নের ভিতরে আপনার এটা দিয়ে দিতে পারে যে সংকোচন ও প্রসারণের সাধারণ সূত্রের ডায়াগ্রামটা ড্র করো। সংকোচন এবং প্রসারণ, অর্থাৎ এক্সপানশন এবং কম্প্রেশন। তো এটাকে আমরা হচ্ছে একটা প্রেসার লাইন আর একটা ভলিউম লাইন দেখাইছি, আমরা দেখে এসেছি। এটা আমরা দেখবো সামনে, ওখানে আমরা কথাগুলো বলতে মনে ছিল না। যখন আমরা প্রশ্নের ভিতরে কতগুলো কথা বলতে পারে, কনস্ট্যান্ট প্রেসারের কথা বলতে পারে, ঠিক আছে, অথবা বলে দিতে পারে যে n is equal to 0 প্রসেস, এটা থেকেও বলতে হবে, বুঝতে হবে যে এটা আপনার কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তো এই যে এই লাইনটা হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হলো কনস্ট্যান্ট ভলিউম লাইন। এই দুটো লাইন আপনারা ইজিলি বুঝবেন যেহেতু আমি পিভি ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে একটা হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হলো কনস্ট্যান্ট প্রেসার লাইন, কিভাবে হলো এটা বুঝলেন। আর এটা যেটা দেখাই, এই যেটা সম্পূর্ণলি সিলিন্ডার। আর এই যে লাইনটা, এই লাইনটা হলো কনস্ট্যান্ট ভলিউম লাইন। তো এখানে যে নাম্বারটা, এই নাম্বারটা হলো n ইকুয়াল 0। n, এই যে n, এই n কে বলা হয় পলিট্রপিক সূচক। n হলো পলিট্রপিক সূচক। তো n ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা কনস্ট্যান্ট প্রেসার। কিভাবে কনস্ট্যান্ট প্রেসার হয় n ইকুয়াল টু 0 হলে, আমি নিচে ফিগার দিয়ে দেখাচ্ছি, এটা বলার পরেই ওখানে চলে যাব আমরা। এরপরে আরেকটা লাইন আমার আরো অনেকগুলো আছে আমার প্রসেস, একটা আরেকটা প্রসেস আছে আমার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, আর একটা প্রসেস আছে আমার আইসোথার্মাল প্রসেস, আর আইসোথার্মাল আর কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস এক, আর রিভার্সিবল টেম্পারেচার প্রসেস আছে, আর হলো পলিট্রপিক প্রসেস আছে। তো আমি তিনটা লাইন ড্র করে দিলাম, তিনটা লাইন মনে করে আমি ড্র করে দিলাম, ড্র করে দিলাম, ড্র করে দিলাম। তো প্রথম লাইনে n ইকুয়াল টু 1 দিলাম, প্রথম লাইনে দিলাম, সেইটি হলো কম ভ্যালু, সেজন্য আছে n ইকুয়াল টু 1 দিলাম। তো n ইকুয়াল টু 1, এটা হলো আইসোথার্মাল, এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস লাইন। n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। পলিট্রপিক সূচকে কি হয়, পলিট্রপিক সূচকটা হলো গামার ভ্যালুটা কনস্ট্যান্ট 1.39 or 1.4,
তো এখানে আমরা কন্ডিশন দিছি, টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে বলে দিছি যে গামার ভ্যালুটা কি হবে, এন থেকে বড় হবে, আর ওয়ান থেকে এন এর ভ্যালুটা বড় হবে। অর্থাৎ গামা অলওয়েজ এন থেকে বড় আর এন অলওয়েজ ওয়ান থেকে বড়। অর্থাৎ পয়েন্ট অফ ভিউ সূচকের ভ্যালুটা আমরা 0.25 দেখবো অনেক সময়, হ্যাঁ, অনেক সময় আমরা দেখবো যে 1.55 দেওয়া আছে। হ্যাঁ, এই যে ইকুয়েশন, এই ম্যাথমেটিক্সের ভিতরে আপনি বুঝতে হবে যে কোন ধরনের প্রসেস। ম্যাথমেটিক্স যদি উপরে যদি এরকম দেওয়া থাকে তাহলে বুঝবেন যে আপনি এটা হলো কনস্ট্যান্ট, সরি, পলিট্রপিক প্রসেস। যদি এই এন না দিয়ে যদি বলে দেয় যে 1.25, এটা বুঝে নেবেন, বা 1.20 বা 30, হ্যাঁ, 30 পর্যন্ত যায় না, 27, 28, 29 যদি বলে দেয় তাহলে বলবেন যে পলিট্রপিক সূচক। আর যদি পি ভি পাওয়ার মনে করেন যে গামা দিল, এটা বুঝবেন যে আপনি রিভার্সিবল অ্যাডিটিভ টেম্পারেচার প্রসেস। তো এই গামা না দিয়ে আপনাকে এখানে দিয়ে দিতে পারে যে 1.41 or 1.40 or 1.39 or 1.38 or 1.35 এক্সেপ্ট একটা ভ্যালু, এটা 1.35 পর্যন্ত এরকম নিচে নামবে, নিচে আছে ভ্যালু দেওয়া থাকবে না। এখন সচরাচর আমরা এই তিনটা ভ্যালু আপনি দেখবেন 1.41, 1.40, 1.39, ঠিক আছে। তো এটা যদি থাকে তাহলেই আপনি বুঝবেন যে এটা হলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এটা হলো আপনার পলিট্রপিক প্রসেস, আর এডিয়াবেটিক প্রসেস। এডিয়াবেটিক বলতেই যে ওই যে এটা হলো আসলে এন ইকুয়াল টু গামা ইকুয়াল টু এন বোঝানো হয়েছে এই জন্যই, যে হলো যখন হলো ভ্যালুটা 1.4 সেই জন্য গামা ইকুয়াল টু এন বোঝানো হয়েছে, যদি ভ্যালুটা ওটা হয়। আর এখানে n ইকুয়াল ইনফিনিটি, এই ইনফিনিটি হলো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, আর n ইকুয়াল টু 0 হলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে n ইনফিনিটি আকারে তো কিভাবে হচ্ছে সেটা দেখাচ্ছি আর কি, এই ইকুয়েশনের মাধ্যমে বোঝানো যায়। তো এখানে গামা এর মান উল্লেখ করো। গামা যদি এক পরমাণু হয় সেটাকে আমরা হচ্ছে 1.6, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.4, 3 বা ততোধিক ক্ষেত্রে হলো 1.3। এর জন্য আমাদের কেমিস্ট্রি জানা প্রয়োজন। তো আমি ছোট্ট করে একটা কথা বলে দেবো, এই দুটো কথা মনে রাখতে পারলে আশা করি হবে। মৌলিক গ্যাস যতগুলো আছে, মৌলিক গ্যাস, তো ভাই মৌলিক গ্যাসগুলো কোনগুলো ভাই? মৌলিক গ্যাসগুলো হলো পর্যায় সারণীর 7 এ গ্রুপের মৌলগুলো। আমি ওই যখন অ্যাডমিশনে ক্লাস নিতাম তো তখন কেমিস্ট্রি ক্লাস নিতাম, তো সেজন্য এগুলো একটু মানে খুব নোট করা ছিল, সেজন্য একটু মানে মনে আছে এখনো আর কি। তো পর্যায় সারণীর সাথে কি কি জানি আছে একটু বলবো তো, সেটা বলার জন্য তো লিখতেছি আমি, সেটা তো সব বলে দেবো আমি। যদি এটা সাফিসিয়েন্ট না আপনাদের বললে প্রয়োজন, সরাটা চলে আসবে আর কি। হ্যাঁ, আপনি যেহেতু প্রয়োজন নাই আছে তাও বলতেছি এই জন্যই, যে যদি এরকম যদি আপনার কাছে, কারণ এখন তো কোন ধরনের কোশ্চেন করবে কিভাবে করবে আসলে কারোরই আছে জানা নাই। হ্যাঁ, সেজন্য অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন আপনার সামনে উপস্থাপন হতেও পারে। সেজন্য আমি কিছু কথা সবসময় মানে বলার চেষ্টা করি, অপ্রাসঙ্গিক হোক আর প্রাসঙ্গিক হোক। তো দেখেন, প্রথম একটা কন্ডিশন হলো যে এক পরমাণু কোনগুলো, দ্বিপরমাণু কোনগুলো, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনি দ্বিপরমাণু যদি মনে রাখতে পারেন, বা প্রশ্নের ভিতরে আরো কথা কিছু বলে দিতে পারে যে এক পরমাণু গ্যাসের জন্য এই কার্যক্রমটা ঘটছে। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু প্রশ্নের ভিতরে কি থাকতে পারে সেইগুলো কিন্তু বলতেছি, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনি। আমি কিন্তু এই যে থিওরি গুলো পড়াচ্ছি মানে শুধু থিওরি পড়াচ্ছি না, আমি প্রশ্নের ভিতরে কি কি উল্লেখ থাকতে পারে সেইগুলো কিন্তু আপনি বলে দিচ্ছি, যে প্রশ্নের ভিতরে বলতে পারে যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এইসব কার্যক্রম গুলো করতেছে, দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে এগুলো হচ্ছে, বা তিন পরমাণু যে গ্যাসটা ব্যবহার করছি আমি এই প্রসেসটার ভিতরে, সেই প্রসেসের ভিতরে এটা হলো তিন পরমাণু গ্যাস, তখন গামার মান কি হবে? তখন আছে দ্বি হলে আছে গামার মান কি হবে, এক হলে গামার মান কি হবে, এটা আমাকে জানতে হবে। তো এখন দেখেন যে মৌলিক গ্যাসগুলো হলো দ্বিপরমাণু গ্যাস। তো মৌলিক গ্যাসগুলো পর্যায় সারণীর 7 এ গ্রুপের মৌলগুলো। 7 এ গ্রুপের মৌলগুলো কোনগুলো? ফ্লোরিন,
আর দ্বিপরমাণু মৌল কখনো এই অবস্থা থাকতে না, ফ্লোরিন লিখবেন না কখনোই। F2 যার সাথে 2 আছে সেটি বুঝে ফেলবেন যে দ্বিপরমাণু। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিন। ঠিক আছে, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন। এটা হলো, এটি কিন্তু আবার হচ্ছে পর্যায় সারণীর 6 গ্রুপের মৌল। ঠিক আছে, পর্যায় সারণীর 7 গ্রুপের মৌলগুলো দ্বিপরমাণু মৌল এবং এই মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়, হ্যালোজেন। এছাড়াও আছে হলো অক্সিজেন দ্বিপরমাণু মৌল, নাইট্রোজেন দ্বিপরমাণু মৌল এবং হাইড্রোজেন হলো দ্বিপরমাণু মৌল। এখন দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা হলো দ্বিপরমাণু মৌল। পর্যায় সারণীর 7 এ গ্রুপের মৌলগুলো দ্বিপরমাণু, এছাড়া হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এই 3টা মৌল দ্বিপরমাণু মৌল। তো এই 7টা হলো দ্বিপরমাণু। ঠিক আছে, তো এরকম যদি এই মৌলগুলোর নাম উল্লেখ করে দেয় তাহলে আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ এটা দ্বিপরমাণু। ঠিক আছে, তখন আপনি গামার ভ্যালুটা 1.4 বসাবেন। আর এক পরমাণু কোনগুলো, যেগুলো একা একা থাকে, যেমন নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো এরকম, এগুলোকে বলা হয় এক পরমাণু মৌল এগুলো। ঠিক আছে, এছাড়া বাদ বাকি অনেকগুলো ত্রিপরমাণু মৌল আছে, ওগুলো অতটা জানার বিষয় না, জাস্ট আপনার একটু বলার জন্য। কারণ এই দ্বিপরমাণুটা খুবই সহজ বিষয়, মনে রাখা যায়। 7টা মৌল হলো দ্বিপরমাণু হচ্ছে মৌল। তো ওই মৌলগুলোর নাম আপনার বলে দিলাম আর কি। তো এই কন্ডিশন গুলো থাকলে এইভাবে আপনারা করতে হবে। তো এই থিওরি গুলো আপনারা দেখবেন, এই থিওরি গুলো এটা বড় কিছু নাই। তারপরে সাইকেল বিষয়টা তো জানেনই। তো যদি কোনো একটা গ্যাস বা কার্যনীয় বস্তু যদি পরপর কতগুলো কার্য প্রক্রিয়া যদি সম্পূর্ণ করে, এখানে একটা কাজ সম্পূর্ণ করলো, এখানে একটা কাজ সম্পূর্ণ করলো, এখানে একটা কাজ সম্পূর্ণ করলো, এখান থেকে সে শুরু করছিল, সেই জায়গায় যদি আবার চলে আসে সেটাকে বলা হয় যে সাইকেল। কোনো গ্যাস বা কার্যনীয় বস্তু পরপর কতগুলো প্রক্রিয়ার ভিতর দিয়ে কি করে আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে আমরা সাইকেল বলি। এরপরে আমরা এনথালপি কিন্তু দেখছি যে এনথালপি কাকে বলে এবং এন্ট্রপিটা কাকে বলে, এটা কিন্তু দেখে এসেছি। এরপরে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, এই দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। স্থির আয়তনে আপেক্ষিক তাপ, কনস্ট্যান্ট ভলিউম এবং কনস্ট্যান্ট প্রেসার, এই এই দুটো মানটা মুখস্থ রাখতে হবে। এটা আমার প্রয়োজনীয় সূত্রগুলির ভিতরে আমরা সেটা দেখাবো। স্থির আয়তন, আপেক্ষিক তাপ, এগুলো একটু মুখস্থ রাখবেন, এগুলোর ভিতরে তেমন কিছু বলার আর নাই। এরপরে আছে হলো দেখাও যে গ্যাসের বৈশিষ্ট্যগত গ্যাস ধ্রুবক আর সমান পিভি বাই এমটি। তো এটা প্রমাণটা বলে দিই, ছোট আছে যেহেতু এরকম ছোট ছোট প্রমাণ আসতেই পারে, সেজন্য এটা নিয়ে আলোচনা করতেই পারি আমি। তো বলছে যে গ্যাস ধ্রুবক, এটাকে বলা হয় গ্যাস ধ্রুবক। মনে করি কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, আয়তন ও তাপ, পরম তাপমাত্রা কমে এত এত এত। তো বয়েলসের সূত্রটা আমরা জানি এবং চার্লসের সূত্রটা জানি, একটু রাফলি বলতেছি আর কি। হ্যাঁ, আমি একটু হার্ডলি বলতেছি, রাফলি বলার চেষ্টা করতেছি, কারণ এতে গলা শুকিয়ে যাচ্ছে আর কন্টিনিউয়াসলি কথা বললে, কারণ একটানা কথা বলতেছি আমি আমার মতো করে। আপনারা যদি কোশ্চেন করতেন মাঝে মধ্যে তাহলে কিন্তু ভালো হতো। তো এখন দেখেন বয়েলসের সূত্র এবং চার্লসের সমন্বয় সূত্র হলো যে এখানে যে সূত্রটা, যে বয়েলসের সূত্র লিখে দিলাম, চার্লসের সূত্র লিখে দিলাম, এখানে কম্বাইন করলে পি এটা এটা শুনছেন না? কথা কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। এটা কি চিহ্ন? কোনটা? আলফা। সমানুপাতিক। এটা 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 কি চিহ্ন? সমানুপাতিক। এটা কি চিহ্ন? ও, ওটা সমানুপাতিক কিন্তু আলফার মতো লাগতেছে আর কি। ওই রকম দেখায় কিন্তু তা আরে আসলে ভাই এখানে আলফা কে আসবে, এখানে সমানুপাতিক। ওটা আসবে কেন? এটা ওরকম দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তো সমানুপাতিক কি টি বাই পি। তাহলে এই সমস্ত উঠাই দিয়ে আমরা কি দিলাম, সি একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম। তো তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল সিটি, একে সাধারণ গ্যাসের সমীকরণ বলা হয়।
এখন দেখেন ভি যদি 1 কেজি গ্যাসের আয়তন হয়, অর্থাৎ এর আপেক্ষিক আয়তন যদি ভিএস হয়, তখন সি গ্যাস দ্রবককে, এই যে গ্যাস দ্রবক সি কনস্ট্যান্ট ধরছিলাম, ওটাকে আমরা আর লিখতে পারি, গ্যাস দ্রবক আর তার সূত্র করতে পারি। তখন আমরা লিখতে পারি যে পিভিএস ইকুয়াল আর টি। এখানে আর মৌলিকা হয়ে গেছে। আর কে বলা হয় গ্যাসের বৈশিষ্ট্যগত দ্রবক। যে কোনো ভর এম কেজি, যে কোনো ভর, আমাদের কি কত ভর আমরা জানি না, ধরে নিলাম যে এম কেজি ভরের একটা গ্যাসের সমীকরণ দাঁড় করাবো, যে কোনো একটা ভর। আমি তো শুধুমাত্র প্রেসার দিলাম, আর ভলিউম আছে, তো কার আছে, যে কোনো একটা জিনিসের আছে, তো তার একটা জিনিসের মাস আছে, তো সেইটাই দিচ্ছি যে মাস ভর ইন্টু আর পি। তো এম ভি এস, এই যে ভলিউমটা হয় কার, মাসের হয়, যে কোনো একটা ভরের তো ভলিউম হবে। তো তাহলে এম ভি এস সমান সমান আমরা লিখে ফেলতে পারি যে ভি, তাহলে এই যে আমরা এখানে ভি দিয়েছি, তাহলে পি ভি ইকুয়াল এম আর টি, তাহলে আর সমান সমান পি ভি বাই এম টি। এটাই হলো গ্যাস দ্রবকের সমীকরণ, ছোট্ট একটা প্রমাণ। এই কয়েকটা লাইন লিখে দিলে বয়সের সাথে সমানের সূত্র থেকে আপনি প্রমাণটা করতে পারবেন। তো আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যকার সম্পর্ক, এগুলো দেখবেন চেষ্টা করবেন, পারবেন। কারণ যদি সবগুলো যদি ডিরেক্টলি যদি আমি বলতে যাই, তাহলে হয়তো অনেকটা আছে, অনেকটা টাইমের বিষয় লেগে যাবে। যেগুলো ইফিসিয়েন্সি জি এবং ডিপ্লোমাতে দেখছি একটা একটু। সরি, তারপর ডিপ্লোমাতে এগুলো পড়ছি না এই জিনিসগুলা। হ্যাঁ হ্যাঁ, আমি সেজন্য তো এগুলো শুধু পড়াই না, এগুলো কিভাবে আসে, কি জন্য আসে, কিভাবে হয়, সেগুলো আমি একটু বলার চেষ্টা করি আর কি। এগুলো দেখবেন ওই ভিডিওর ভিতরে করা আছে, ভিডিওটা দিয়ে দিচ্ছি। শব্দটা পাই টু পাই যদি বলতে যাই, মনে করেন সারাটা দিন চলে যাবে, কিন্তু শেষ হবে না। হ্যাঁ, তো এখন আমি আপনাদের এই চারটা বুঝাবো, এই চারটা বুঝাবো, আর একটু পরে আপনাদের এই জিনিসটা বোঝানোর পরে চারটা বুঝাই দেবো। চারটার জন্য অবশ্যই ভিডিও দিয়েছি অনেকবার, আপনাদের ভিডিও দেখলেও ওটাতেও অনেক ডিপলি কথাগুলো বলেছি। তো এখন দেখেন, এটা আমি এই চারটা বলতে ইউনিট বিষয়গুলো আমি একটু থিঙ্কিং করেছি যে ইউনিটের ইউনিট এবং প্রয়োজনীয় সূত্রাবলীর উপরে আর কি একটা করে ক্লাস নেব আর কি, শুধুমাত্র ইউনিট কনভার্টই থাকবে সেখানে। তো ইউনিট কনভার্টের শীটটা মোটামুটি আপনাদের জন্য তৈরি করে ফেলেছি আর কি আমি, মোটামুটি হয়ে গেছে। হয়তো দেখতে পেরেছেন যে আমি পোস্টও দিছি অলরেডি। হ্যাঁ, তো মোটামুটি তৈরি করে ফেলেছি, প্রায় 105 পেজের মতো হয়েছে সব মিলে আর কি, অনেকগুলো মিলে আর কি। হ্যাঁ, এখানে আছে প্রমাণ সূত্র থেকে শুরু করে আমি মেল করব ক্লাস শেষে করে, আমাদের ক্লাস শেষ হওয়ার আগে আর কি, এইভাবে আর কি তৈরি করছি। আপনি পাঠাচ্ছি না মনে নেই আমার, পাঠাইনি মনে হয় এখনো। ইউনিট কনভার্ট গুলো এইভাবে আর কি আছে তৈরি করেছি আর কি, মৌলিক রাশি যৌগিক রাশি গুলো দিয়েছি, তারপরে ম্যাট্রিক্স এখানে দেখাইছি, এমকেএস সিজিএস এফপিএস এসআই সবগুলো দেখাইছি। মানে যদি একটু ধৈর্য সহকারে দেখেন, হ্যাঁ, একটু এক নজরে দেখেন, হ্যাঁ, মন দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এগুলো এইভাবে সাজাইছি, মাস টাস ডেন্সিটি আমি যা কিছু সেগুলো নিউটন থেকে, নিউটন বা মিলিমিটার থেকে কিভাবে, কোনটা থেকে কিভাবে কি যাই ইউনিট গুলো, সেগুলো দেখানোর চেষ্টা করেছি। এ টু জেড মানে দেওয়ার চেষ্টা করেছি, সবগুলো দেওয়ার চেষ্টা করেছি, ওয়াট আমি যা কিছু আছে সবগুলো পূর্ণাঙ্গ এখন শেষ করতে পারি নাই তো। হ্যাঁ, সেগুলো দিলে যে আরো কিছু দিয়ে, আর ইন্ডিভিজুয়ালি যেগুলো থার্মোডাইনামিক্স দেখাইছি, মানে যেটা যার দেখে যেখানে যেখানে রাখার দরকার ইনবিল্ট সেটাও রেখে দিয়েছি, যাতে প্রয়োজনের খাতিরে একবারে দেখতেও পারে। এটা আর কি করে রেখেছেন। তো আসেন তাহলে এটা আগে আপনাদের কাছে দেখাই দিই। কিছু গুরুত্বপূর্ণ দ্রব্য, অর্থাৎ এই অধ্যায়ের জন্য যে যেই কনস্ট্যান্ট ভ্যালু গুলো লাগবে সেগুলো আর কি উপস্থাপন করছি এখানে। সার্বজনীন গ্যাস দ্রবক, তো সার্বজনীন গ্যাস দ্রবককে আমরা আর ইউ দ্বারা ডিফাইন করি। তো আর ইউ, তো এই যে এর ভ্যালু এম কেস এককে আমরা জানি যে 848 কেজি মিটার পার কেজি কেলভিন, এটা আমরা জানি। সার্বজনীন গ্যাস দ্রবকের কনস্ট্যান্ট ভ্যালু এমকেএস এ 848 কেজি মিটার পার কেজি কেলভিন। এখন
কেন ভাই আপনি এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, কেন আপনি এটা বোঝাতে যাচ্ছেন? কিন্তু বোঝানোর কিছু নাই। হ্যাঁ ভাই, বোঝানোর তো অবশ্যই আছে, বলেই তো বোঝাচ্ছি। মনে করেন যে আপনার সবগুলো ভ্যালু এ সাইডে দেওয়া আছে, সবগুলো ভ্যালু এ সাইডে দেওয়া আছে, বা আপনাকে বললো যে সাধারণ গ্যাস দ্রব্য আছে এত কেজি মিটার পার কেজি কেলভিন হলে আপনি এ সাইডে কত হবে বের করে দেখান। ছোট্ট 2 মার্কের জন্য একটা আপনি দিয়ে দিলেন, ম্যাথের সাথে দিয়ে দিলেন, দিতেই পারেন। তো এত কেজি মিটার পার কেজি কেলভিন থেকে আপনাকে বললো যে এসআই ইউনিটে কনভার্ট করেন। এসআই ইউনিটে কনভার্ট করবেন, কিভাবে কনভার্ট করবেন? তো এইভাবে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 কেজি সমান সমান 9.81 নিউটন। অনেক জায়গায় আপনি দেখবেন যে 1 কেজি সমান সমান 10 নিউটন দিয়েছে। ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, স্ট্যান্ডার্ড মান একই 9. ঠিক আছে। 9.81 তো তো 10 ও অনেক জায়গায় হ্যাঁ। দেওয়া থাকতে পারে, তো এর জন্য কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়বেন না, ওটাও রাইট। 9.81 নিউটন, 1 কেজি সমান 9.81 নিউটন। তাহলে এইখানে কেজি আছে, কেজিকে কি করবো, নিউটন নিয়ে চলে, তাহলে এই যে 848 সাথে 9.8 গুণ করে দিছি। তাহলে দেখেন এখানে আমার কি হলো, এখানে কেজির জায়গায় কি করলাম, নিউটন বসাই দিছি। কেজির জায়গায় কি করছি, নিউটন বসাই নিউটন দিছি। বসাই। এই যে কেজির জায়গায় নিউটন বসাই দিয়েছি। আর মিটার মিটার আছে, তাহলে নিউটন মিটার বলে কি হয়, জুল। জুল হয়। সেটাই আমি একবারে এখানে যে জুল লিখে দিয়েছি, আর কেজি কেলভিন যা আছে লিখে দিয়েছি। তাহলে এটা যদি জুল আছে, তাহলে এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে 8.318 কিলো জুল পার কেজি কেলভিন। তাহলে আমরা বলতেই পারি যে এমকে সেলকে এটা, আর এসআই এককে এইটা বলতেই পারি। এরপরে আরো একটা কথা ব্ল্যাক দিয়ে লিখে রাখিছি, দেখেন 1 কেজি মিটার ইকুয়াল 9.81 জুল বলতেই পারি। 1 কেজি মিটার ইকুয়াল 9.81 জুল বলতেই পারি। কি জন্য বলতে পারি, এই 1 কেজি সমান হলো 9.81 নিউটন। আর ওই যে মিটার আছে, মিটার রেখে দিলাম, তাহলে এই নিউটন আর মিটার মিলিয়ে তো জুল হয়। ক্লিয়ার? ক্লিয়ার তো? বলবেন বলবেন ক্লিয়ার কিনা বলবেন। জি ভাই। এরপরে দেখেন গ্যাস ধ্রুবক আর এর এমকেএস ভ্যালুটা হলো 29.27 কেজি মিটার পার কেজি কেলভিন। তো এটাকেও আপনি এসআই ইউনিটে কনভার্ট করতে পারবেন, সেটা আমি নাই বলি, এটা আমি বুঝে ফেলবেন, এটা এটা বলবো না, আমি শুধু কিলো ক্যালোরি পার কেজি কেলভিন এটার কথা বলবো। এটা দেওয়া আছে কি কিলো ক্যালোরি, এটা কিলো ক্যালোরিতে এর গ্যাস দ্রব্যকের কিলো ক্যালোরিতে ভ্যালু হলো 0.07 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। তো এটাকে যদি আপনি এসআই কে নিয়ে যেতে চান, তাহলে কি করবেন, কিলোতে কিলো থাকে রাখলেন, এই ক্যালোরিকে আপনি কনভার্ট করে নেবেন। এখন দেখেন এই 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 4.2 জুল। তো 4.2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এত কিলো জুল পার কেজি কেলভিন। সেজন্য একটা কথা মনে রেখেন, যদি ভ্যালু দেওয়া থাকে তখন আপনি ওটাকে এসআই তে কনভার্ট করে দিলেন, যদি না দেওয়া থাকে তাহলে যদি এসআই যদি প্রয়োজন হয় আপনার ম্যাথমেটিক্স সলিউশনের জন্য, তাহলে কনস্ট্যান্ট ভ্যালু 287 আপনি ধরে নিতেই পারেন। যদি ওখানে যদি কনস্ট্যান্ট ভ্যালু যদি আপনার এরকম কিলো ক্যালোরি পার কেজি কেলভিন দিয়ে দিল, কিন্তু আপনার ম্যাথমেটিক্স সলিউশনের জন্য আপনার এসআই ইউনিট প্রয়োজন হলো, তখন আপনি এসআই ইউনিটে কনভার্ট করে নিলেন। সেজন্য এগুলো শেখাচ্ছে। তো জুল ইকুইভ্যালেন্ট 0.07টা 0.07, জি কি বলেন, ওইটা ওই যে 29.27 থেকে কিভাবে আসলো? 29 পয়েন্ট কোথায় হলো বুঝলাম না। ওর উপরের লাইনে দেখেন 29.27 কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন।
হ্যাঁ এমকেএস এ দেখেন ওরা বলতেছে এমকেএস এ আসেন। দেখেন আমি কিন্তু সবসময় হাইলাইটস করে দেখেন। এই দেখেন এইটার সাথে এইটা রিলেটেড, এইটার সাথে এইটা রিলেটেড, এই যে এইটার সাথে এইটা রিলেটেড। আমি বলেছি যে এই যে এসআই, কালার কম্বিনেশন। হ্যাঁ কালার কম্বিনেশন, এই যে আমার কথাটা বলে দিয়েছে। তো এই যে এখানে কেজি মিটার পার কেজি কেলভিন, তো এটাকে আমি কি করছি এসআই ইউনিটে কনভার্ট করে নিয়েছি। তো তার জন্য 1 কেজিকে আমি নিউটনে করে নিয়েছি, তাহলে 29.27 ইনটু 9.81, এটা গুণ করে দিলে 287 জুল পার কেজি কেলভিন। তো জুল কিভাবে হচ্ছে তোমরা উপরে আলোচনা করে এসেছি, বোঝা গেছে এম হাসান? ওইটা তো বুঝছি ঠিক মানে আছে, ভাই কিন্তু ওই বলতে যে চাইতেছে যে মানে আমি বলতেছি 25 ওইটা কি 27 থেকে কিভাবে 0.07 আসলো, মানে এটা বলতে চাচ্ছে। আসলে এটার সাথে হ্যাঁ আমার মনে হয় না কোনো সামঞ্জস্য আছে, তাই না ভাই? ও এইটা থেকে এটা কিভাবে আসলো? জি হ্যাঁ ও হ্যাঁ এটা বলতে হবে, এটাও কনস্ট্যান্ট ভ্যালু কিলো ক্যালোরিতে, এটাও কনস্ট্যান্ট একটা ভ্যালু। Exactly. ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, এমকে সেককে তাহলে এটা ওখানে একটা যদি দুইটা কোন দুইটা যদি কনস্ট্যান্ট ভ্যালু হয়, তাহলে আমি কোন মানটা কখন বসাবো? কল, ওটা তো যদি আমি আপনাকে বলে দেবে। এম কেএসআই করি। হ্যাঁ হ্যাঁ আপনি যখন এমকেসি করবেন, এই যে এমকেসি কে এইটা এমকেসি এইটা, যদি আপনার প্রশ্নের ভিতরে ক্যালোরির প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয়, যদি কোনো কিছু ইউনিট থাকে ম্যাথমেটিক্স করার সময় প্রয়োজন, আপনি নিজেই বলে দিতে পারবেন যে আপনার কি করা উচিত, বুঝছেন? এটা এটা কি জন্য জানেন? এটা আমি এইটা কি জি জন্য ভাই। উল্লেখ করেছি, এইটা আপনি প্রশ্নের ভিতরে বলে দিল যে আর সমান সমান এত, কিন্তু আপনার কিলো ক্যালোরি তো আপনার লাগবে না। ক্যালোরি এই ম্যাথমেটিক্সে কোনো ক্যালোরি, যদি আপনি ক্যালোরিতে যদি রাখতে চান, হচ্ছে হিটটা ক্যালোরিতে রাখতে চান, ইউনিটটা ক্যালোরিতে রাখতে চান, তখন তো আপনার তো এই ইউনিটটা বসাতে হবে। আর তখন যদি আপনি ঝুলে রাখতে চান, তাহলে আপনাকে এই যে এই ইউনিটে রাখতে হবে। এটা সাধারণ কথা, একটা সুন্দর কথা, বুঝতে পেরেছেন কথা? বুঝতে পারছি, ঠিক আছে। হুম এটা হলো একটা কথা। তো আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি, কারণ একটানা কথা বলতে গেলে, অফলাইনে কথা বলতে গেলে মনে করেন যে বডি ল্যাঙ্গুয়েজে এই একটু হাঁটলাম, বললাম, ছাত্রদের সাথে গল্প করলাম, তারা কিছু কোশ্চেন করলো, আপনারা শুধু একটানা শুধু শুনেই যান, কেউ একজনও কোনো আলোচনা করেন না। আলোচনা করলে কি হয় জানেন, মানে অনেক কিছু বেরিয়ে আসে, অনেক কিছু বেরিয়ে আসে, কঠিন কঠিন জিনিসগুলো হচ্ছে বের হয়ে আসে। আপনারা তো আপনাদের মানে বলি যে বেশি বেশি করে কোশ্চেন করবেন, আপনারা এখন কোশ্চেন না করতে পারেন। আর একটা বলেছিলাম যে টপিকস নিয়ে আপনাদের হচ্ছে ক্লাস করাবো, সেই টপিকস এর শীটটা দেখবেন, প্লাস ভিডিওটা করছেন। আমাদের হাতে সময় খুবই কম, আমাকে একটু শিখাইনি, তাহলে একটু অন্য অন্য ধরনের কথা বলবো। দেখেন এই জুল ইকুইভ্যালেন্ট একজন আমাকে কোশ্চেন করছিল, তো তখন থেকে দেখেন এই যে এইটা আমি কখনোই কিন্তু এই শীটে ইনভলভ করতাম না, মানে আমার মাথায় ছিল না এরকম কিছু বিষয়। সে আমাকে প্রশ্ন করছিল, ভাই এই 1 কিলো ক্যালোরি সমান কিভাবে আমার হলো 727 কেজি মিটার হলো, আমার একটু দেখাই দেন। তো প্রথম প্রথম গ্রুপ খুলছিলাম, তো মেসেঞ্জারে ইনবক্স করছিল, তো তখনই আমি দেখলাম সত্যই তো, এটা কিভাবে আসলে কিন্তু তার তো একটা জানা জানা উচিত, সে তো জানতে চাইছে, ভালো কথা, তো জানতে চাইতেই পারে কিভাবে আসছে সে। এখানে কিলো ক্যালোরি আছে, এই কিলো ক্যালোরি থেকে কেজি আর মিটার নিয়ে চলে এসছে, কিভাবে আসলো সে তো নাই জানতে পারে, ছোট মানুষ, স্বাভাবিক। তো 1 কিলো ক্যালোরি সমান তাহলে কত ক্যালোরি হয়, কে মানে কত, 1000, তাহলে 1000 ক্যালোরি। ঠিক আছে, 1000 শেষ। তাহলে হুম, এই ক্যালোরিকে আমি নিয়ে চলে গেলাম কিসে, জুলে, তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল জুলে। দিয়ে দিলাম, তাহলে হলো কত, আমার 4200 জুল হয়ে গেল। আমার কি হলো 4200 জুল, এখানে জায়গার সংকটের কারণে এক লাইন শর্ট করে দিয়েছিলাম আর কি, 4200 জুল। এখন এটা হলো কি জুল, এখন এই জুলকে আমি ভেঙে ফেলবো, জুলকে ভেঙে ফেললে কি হয় আমার, 4200 জুল, জুল মানে কি নিউটন মিটার। হুম, তাহলে এখন এই নিউটন কিসে নিয়ে চলে যাবো, কেজিতে, তাহলে কেজি কি হলো বড় ইউনিট, তাহলে 4200 তাহলে ছোট ভাগ ভাগ কত, 9.81, এই যে
4200-কে 9.81 দ্বারা আমি ভাগ করে দিয়েছি, তাহলে কি হলো, এই এর ভিতরে কি ছিল, নিউটন মিটার ছিল, সেই নিউটনকে কি করলাম কেজিতে নিয়ে চলে আসলাম, তার জন্য কি করলাম 9.8 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ করে দিয়েছি যখন, তাহলে একটা ভ্যালু চলে এসেছে আমার 428.13 কেজি মিটার। তো ভাই আপনি 427 লিখলেন কেন? এটা কনস্ট্যান্ট ভ্যালু তো, সেই জন্য 27 লিখে রাখছি, 428 লিখতাম, মানে হিসাবে যা আসবে তাই লিখবেন, সমস্যা নাই, কিন্তু কনস্ট্যান্ট একটা ভ্যালু বলে এটাকে এই ভ্যালুটা রাখা হয় আর কি, হ্যাঁ এই ভ্যালুটাই বলা হয়। কিন্তু আপনি যখন ম্যাথমেটিক্স সলিউশন করবেন, কোনো কিছু আপনি বলে দিলে যে আচ্ছা জুল ইকুইভ্যালেন্ট আপনার হলো 1 কিলো ক্যালোরি, হ্যাঁ তখন আপনি এটাকে ক্যালকুলেশন করে যদি এটা আসে তাহলে এইটাই দেবেন, এই মানটা তখন বসে আপনি কাজ করবেন। তো 1 কিলো ক্যালোরি সমান হলো 427 কেজি মিটার, ঠিক আছে, এটা এইভাবে আসে। এরপরে হলো চাপ স্থির প্রক্রিয়া, চাপ স্থিরে আর এই শীটে ক্লিক নিচ্ছেন, শীটে ক্লিক নিচ্ছে না। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। শুনতে পাচ্ছেন, কিন্তু মানে আচ্ছা ফিক্সড হয়ে গেছে, মানে এই শীটটা এই জায়গায় নটসে না আর কি। সময় তো প্রায় শেষ। সময় শেষ তো, এই আরো বলবো আর কি। চাপ স্থির সময় 4 মিনিট। সিপি, এই সিপি এর কনস্ট্যান্ট ভ্যালু হলো স্থির চাপে আপেক্ষিক তাপ, এর ভ্যালুটা হলো 0.28 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। যদি আপনি একে কিলো জুলে কনভার্ট করেন, এসআই ইউনিট কনভার্ট করেন, এটা তো আপনি পারবেন, এটা তো আর না বলি, আচ্ছা 0.2, তাহলে এই ক্যালকুলেশন 4.2 জুল, তাহলে 4.2 দ্বারা আপনি গুণ করে দিলেন, তাহলে 1.008 আসে। কিন্তু এর এসআই তে হলো কনস্ট্যান্ট ভ্যালুটা হলো এত 1.005, ঠিক আছে, এসআই তে এর এত। যদি আপনার কোশ্চেনের ভিতরে, আমার কথাগুলো বারবার একটু বোঝার চেষ্টা করেন, যদি কোশ্চেনের ভিতরে কনস্ট্যান্ট ভ্যালু এটা দেওয়া আছে, আপনার এসআই ইউনিটের প্রয়োজন, আপনি এসআই তে কনভার্ট করবেন, আপনার কোশ্চেনের সাইজে সবগুলো এসআই তে আছে, আপনার সেগুলো কনভার্ট করবেন, যা আসবে ভ্যালু 1.008 এসছে এটাই রাখবেন আপনি, এটা দিয়ে আপনি ম্যাথমেটিক্স সলিউশন করবেন। যদি কোনো কিছু না দেওয়া থাকে তখন তো আপনি কনস্ট্যান্ট ভ্যালু ধরেই নেবেন, বারবার বলে দিলাম। তো সিমিলারলি যে সিভি কনস্ট্যান্ট ভলিউম, এই এটার ভ্যালুটা হলো 0.17 কিলো ক্যালোরি পার কেজি কেলভিন। তো এটাকেও আপনি এসআই তে নিয়ে চলে গেলেন, তো এটাতেও আপনি 0.714, তো এটা কনস্ট্যান্ট ভ্যালুটা আবার হলো 0.718 কিলো জুল পার কেজি কেলভিন। এগুলো আপনার এমসিকিউ তো আসে যে নিচে সিভির মান কোনটা, হ্যাঁ কনস্ট্যান্ট ভ্যালুটা আপনি জানতে চাই, তখন এটা আপনি দিয়ে দেবেন, বা বলে দিতে পারে যে এমসিকিউতে যে সিভির ভ্যালু যদি হলো সে এত হয়, তাহলে এসআই তে কত হবে, তখন আমি সহজে 4.2 গুণ করে দেবেন, তো যা আসবে তাই। এটাও দিয়ে দিল মনে করেন, আবার আপনার এটাও দিয়ে দিল মনে করেন, তখন আপনি কোনটা দেবেন, অবশ্যই এটাই রাইট হবে, তখন আপনি ভুল করে দিয়ে ফেলেন না যে এটা তো কনস্ট্যান্ট হলো এটাই। ভাই আপনি যা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই কিন্তু রাইট, এটা কিন্তু মনে রাখেন, বারবার বলতেছি। তো আমার ভাই যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট আরেকবার বলেন, আরেকবার কথাটা আরেকবার বলেন। কথাটা হলো এরকম যে আমার একটা এমসিকিউ কোশ্চেন বলেছে সিপির ভ্যালু যদি এত হয়, তাহলে এসআই তে এর ভ্যালু কত আসবে। তো ওর ভিতরে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, এ একটা অপশন দিয়েছে, এ একটা অপশন দিয়েছে, আবার আর একটা অপশন দিয়েছে, এত দিয়েছে, আর একটা অপশন দিয়েছে, এত দিয়েছে। এখন আপনি কোনটাতে টিক দেবেন, ক্যালকুলেশন করে আপনার হলো 1.008 আসছে, আপনি 1.008 টিক দেবেন। আপনি যখন ভুল করে আবার হলো এই 1.005 এ দেবেন না, যেটা তো আমার মুখস্থ মান, কনস্ট্যান্ট ভ্যালু সিপির এসআই তে এত, হ্যাঁ এটা দিয়ে দেবো, তা না, আপনি ক্যালকুলেশন করে যা আসবে সেটা দেবেন, সেটা বললাম আর কি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার।
তো আমার নিচে আর যাচ্ছে না। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাইছিলাম, এখনো 1 মিনিট ছিল। তো 1 মিনিটে আমি ওটা দেখাতে পারতাম। আমি দেখাবো যে কিভাবে n ইকুয়াল টু 0 হলো, কিভাবে n ইকুয়াল টু ইনফিনিটি হলো, কিভাবে n ইকুয়াল টু গামা হলো, n ইকুয়াল টু 1 কিভাবে হলো, ওটা দেখাতে যাচ্ছে, কিন্তু এই পেজটা আর কাজ করতেছে না। তো ধন্যবাদ, প্র্যাকটিস করেন, ভিডিওগুলো দেখেন, পিডিএফ ফাইলগুলো দেখেন, ম্যাথগুলো দেখেন। আমি সবগুলো সিকোয়েন্স অনুযায়ী দিতেছি আপনাদের নতুন করে। ওগুলো সময় পাইলেই দেখবেন, প্র্যাকটিস করবেন। ওকে ভাই। ঠিক আছে, তো ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। কাজ করেছে দেখি, এখনো তো কাটে নাই। না কাটতে কাটতে আমি নিচে যাই, নিচে যেয়ে আপনাদের ওই জিনিসটা আজকে দেখাতে পারি আর কি। অনেক সময় দেখা যাচ্ছে লিঙ্কটা কাটে না, তো না কাটলে আর কি দেখানো যেতেই পারে।